তিনজনকে পেয়েছি যারা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, কিন্তু তারা শহীদের তালিকায় যাদের নাম এসছে। আন্দোলনে থাকলেই সেক্ষেত্রে তার মৃত্যু সেটি শহীদ হিসেবে কাউন্ট হওয়ার কোনো সুযোগ নেই। তারা আসলে প্ররোচনায় পড়ে এবং অর্থের লোভে তারা এই কাজটি করেছে। অনেক ক্ষেত্রে যারা ভুয়া শহীদ হিসাবে যাদের নাম তালিকাভুক্ত হয়েছে তারাও গিয়ে মামলা করেছে। 10 লাখ টাকা করে তাদেরকে দেয়া হয়েছে সঞ্চয়পত্রের মাধ্যমে। আমরা এই অনুসন্ধানটি যখন শুরু করি, অনুসন্ধানটির শুরুটি ছিল যে গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন গত বছরের জুলাইয়ে, সেই শহীদদের সংখ্যা নিয়ে আমরা কাজটি শুরু করেছিলাম। তো শুরুর দিকে আমরা যেটি দেখলাম যে সেই সংখ্যাটি কিন্তু অনেক বেশি ছিল না, আমরা 4-5 জনের নাম পেয়েছি। তো পরবর্তীতে যখন আমরা অনুসন্ধান শুরু করলাম, সেখানে গিয়ে দেখলাম যে যারা আন্দোলনে শহীদ হননি, অথবা আপনি আন্দোলনের যে সরকারি যে আমাদের যে সংজ্ঞা দিয়েছে, সংজ্ঞাটি হলো যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা তৎকালীন যে সরকার সমর্থিত যেই দল আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন নেতাকর্মীদের আক্রমণে যারা মারা গেছেন তারাই কিন্তু শহীদ হিসাবে গণ্য হবেন। তো আমরা সেখানে দেখলাম যে আমরা 4-5 জন নিয়ে শুরু করলাম এবং সংখ্যাটি বাড়তে থাকলো, যে দেখা গেল যে তারা আসলে প্রকৃতপক্ষে আন্দোলনে গিয়ে শহীদ হননি এবং শহীদ হয়েছেন নানা কারণে। যেমন আমরা সেখানে 3 জনকে পেয়েছি যারা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, কিন্তু তারা শহীদের তালিকায় যাদের নাম এসছে। আমরা একজন পেয়েছি যিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন, তার নাম আছে। এভাবে নানান কারণ আছে। কোথাও দেখা গেছে স্বাভাবিক মৃত্যু হয়েছে, একজন রিক্সা চালাচ্ছিলেন, রিক্সা চালাতে গিয়ে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, পরবর্তীতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে যখন হসপিটালে নেওয়া হলো তিনি মারা গেছেন। তো এরকম করে যে ঘটনাগুলো, এবং আমরা একে একে আমরা এরকম 52টি ঘটনা আমরা পেয়েছি যে যারা যে শহীদদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার সঙ্গে আসলে তাদের যায় না। এবং আমরা সর্বশেষ যে 52 জনের কথা বলেছি তার মধ্য থেকে 41 জনের পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে, এবং সেখানে আমরা দেখেছি 36 জনের পরিবারই সদস্যরা তারা বলছেন যে তাদের স্বজনের যে মৃত্যুর কারণ যেটি তারা উল্লেখ করছেন, সেই কারণটি কিন্তু যে শহীদের যে সংজ্ঞা সেটির সঙ্গে যাচ্ছে না। যেমন একটা বড় অংশ মারা গিয়েছে, 35 জন আগুনে পুড়ে মারা গেছেন, এবং আপনি দেখবেন যে হয়তো সে আন্দোলনে ছিলেন। স্বজনদের বক্তব্য হচ্ছে যে আমার স্বজন তো তিনি আন্দোলনে ছিলেন, তো তিনি আন্দোলনে থাকলে তিনি কেন শহীদ হিসাবে গণ্য হবেন না। এবং তারা মনে করেন, অনেকে বিশেষ করে আগুনে পোড়ার ক্ষেত্রে এটি আমরা দেখেছি 35 জনের ক্ষেত্রে। আগুনে পোড়া যে 35 জনের মধ্যে 24 জন আছেন যারা যশোরের জাবের ইন্টারন্যাশনাল হোটেল, যেটা সেই হোটেলের ঘটনায় আছে 23 জন। এর বাইরে আছে আরও একজন, যিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছিলেন, পৃথক একটি ঘটনায় তিনিও মারা যান। তো আমরা স্বজনদের সঙ্গে যখন কথা বলেছি, তারা বলেছেন যে আমার সন্তান বা আমার স্বজন সে তো আন্দোলনে ছিল, কিন্তু আপনি দেখবেন যে আন্দোলনে থাকলেই সেক্ষেত্রে তার মৃত্যু সেটি শহীদ হিসাবে কাউন্ট হওয়ার কোনো সুযোগ নেই। সুযোগ কেন নেই? কারণ যেই সংজ্ঞা, সেই সংজ্ঞার সঙ্গে এটি মিলে না। তো ফলে যেটি হয়েছে যে অনেকে, আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা কেউ বলেছেন যে এটি মানবিক বিবেচনায় তারা এই শহীদ হিসাবে তাদের নামটি তারা দিয়েছেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই সুযোগটি নেই। কথা হলো যে এই নামগুলো কেন এসছে এবং তারা আসলে কেন এই আশ্রয়টি নিলেন। আপনি জানেন যে 834 জনের যে 44 জনের যে তালিকা ছিল, সেখান থেকে পরবর্তীতে 8 জনের নাম বাদ দেওয়া হয়েছে। এখন 834 জনের নাম আছে যারা শহীদ হিসাবে শহীদের তালিকায়। কিন্তু যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। আমরা অনুসন্ধান চলাকালে আমাদের দুজন আমাদের তালিকায় ছিলেন, যাদের নাম অনুসন্ধান চলাকালেই যখন সরকার 8 জনকে বাদ দেয়, ওই 2 জনের নাম ছিল। পরে আমরা সেই নামটি এখানে দেইনি, বাট আমরা কথা বলেছিলাম। তো তাদের বক্তব্যটি হলো যে এটি বাদ দেওয়ার মূল কারণ হলো, এবং তারাও বলছেন যে তারা আসলে প্ররোচনায় পড়ে এবং অর্থের লোভে তারা এই কাজটি করেছেন। এবং সেই কারণেই দেখা গেছে যে যখন এই টাকার ভাগাভাগি নিয়ে স্ত্রীর সাথে নিহতের ভাইয়ের একটা ঝামেলা হয়েছে, তখন তারা গিয়ে জেলা প্রশাসনে অভিযোগ করেছেন যে সে তো আসলে শহীদ হয় নাই, তাকে আসলে এইভাবে তার নামটি দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা আমরা দেখেছি। আবার পুরান ঢাকায় আমরা এমন ঘটনা দেখেছি যেখানে 2টি পরিবারের মধ্যে বা 2টি গ্রুপের মধ্যে সম্পদ নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, এবং সেই দ্বন্দ্বের সূত্র ধরে পরবর্তীতে সেখানে একটা সংঘর্ষ হয়, মারামারি হয়, এবং সেখানে 2 ভাইকে আক্রমণ করা হয় 2 ভাইয়ের উপর, এবং সেখানে 2 জন তারা মারা যান, এবং পরবর্তীতে তাদের একজনকে শহীদ হিসেবে কাউন্ট করা হয়েছে। এই ধরনের অসংখ্য ঘটনা আমাদের চোখে পড়েছে। তো আমরা এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যেই শাখা এটি দেখে, তারা এবং আমরা স্বজনদের সঙ্গে কথা বলেছি, আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, হাসপাতাল সূত্রগুলোর সঙ্গে আমরা কথা বলেছি। কিছু জায়গায় যেই জায়গাগুলোতে মারা গেছেন, আমরা সেখানে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা হয়েছে যে এখানে এই রকম কোনো ব্যক্তি মারা গেছেন কিনা, এবং সেক্ষেত্রে কিন্তু তখন আমরা এই 52 জনের নামটি কিন্তু আমরা পেয়েছি। এবং সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে
অনেক, বিশেষ করে যারা আগুনে পুড়ে মারা গেছেন তাদের স্বজনদের অনেকে তারা এখনো মনে করেন যে যে নামটি এসছে সেই নামটি তারা আসতেই পারে, এটি তারা এখানে তারা দোষের কিছু দেখছেন না। এবং তারা বলছেন যে আজকে যদি এটা শহীদ সে না হয়, পরবর্তীতে তখন তাকে দুষ্কৃতিকারী হিসাবে দেখানোর একটা সুযোগ তৈরি হতে পারে। তাদের মধ্যে এই ধরনের একটা ভয়, একটা আশঙ্কার জায়গা তাদের মধ্যে আছে। তো সব মিলিয়ে আমাদের যে অনুসন্ধান, এবং আমরা যখন এই অনুসন্ধানের শেষে আমরা স্বজনদের কাছে গিয়েছি এবং যারা শহীদদের স্বজন প্রকৃত যারা শহীদ, তারা কিন্তু বলছেন যে গণঅভ্যুত্থানের পরে একটি বছর চলে গেছে এবং এই সময়ের মধ্যে এই শহীদের প্রকৃত তালিকাটা হওয়া দরকার ছিল। এই কারণ হচ্ছে যে যখন এই তালিকা নিয়ে বিতর্ক উঠবে তখন প্রকৃত শহীদদের যে তালিকা সেটি নিয়েই এক ধরনের আসলে বেশি প্রশ্নবিদ্ধ হয়। এবং তারা বলছেন যে 1 বছরের মধ্যে এই তালিকাটি হওয়া দরকার ছিল এবং শহীদদের বিচারের জন্য এবং শহীদদের সম্মানের জন্য। এটি যেহেতু সরকার করতে পারে, এটি সরকারের এক ধরনের ব্যর্থতা বলে তারা মনে করেন। আরেকটি বিষয় হলো যে এই গণঅভ্যুত্থানের ঘটনায় যে মামলাগুলো হয়েছে, আমরা দেখেছি যে মামলাগুলো যেই অনেক ক্ষেত্রে যারা ভুয়া শহীদ হিসাবে যাদের নাম তালিকাভুক্ত হয়েছে তারাও গিয়ে মামলা করেছে এবং সেখানে তারা গণঅভ্যুত্থানের শহীদরা যেভাবে মামলা করেছে তারা ঠিক একইভাবে মামলা করেছেন এবং সেই মামলাতে অসংখ্য মানুষকে আসামি করা হয়েছে, সেই আসামি করে অনেককে সেই মামলাতে গ্রেফতারও করা হয়েছে। তার মানে একটা হয়রানির একটা বড় জায়গা এখানে তৈরি হয়েছে এবং এই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে এখন বলা হয়েছে যে তারা নতুন করে এটা রিভাইজ করা যায় কিনা, তারা এটাকে পুনর্বিবেচনা করা, তালিকা পুনর্বিবেচনা করা, যে যাদের নাম দেয়া হলো তারা সত্যিকার অর্থেই তারা শহীদ আছেন কিনা সেটি তারা দেখতে চায়। এবং আমরা এই কাজটি করতে গিয়ে আমরা এমনও পেয়েছি যে যারা প্রকৃত অর্থে শহীদ হয়েছেন কিন্তু নাম অন্তর্ভুক্ত হয়নি, এমনও কাউকে আমরা পেয়েছি। তো সেটিও আমরা যখন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আমরা এনেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে একটি প্রক্রিয়া তারা অব্যাহত রেখেছেন, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা প্রকৃত অর্থে আরও শহীদ হয়েছেন অথচ বাদ পড়েছেন সেই নামগুলো কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, যেই লাশগুলো এখনও শনাক্ত হয়নি এবং অনেককে গণকবর দেওয়া হয়েছে, এইরকম যারা পরিচয়হীনভাবে যাদের সেই সময় গণঅভ্যুত্থানের সময় যাদের কবর দেওয়া হয়েছে তাদেরকে কিভাবে পরিচয় শনাক্ত করা যায় সেই প্রক্রিয়াটি তারা অব্যাহত রেখেছেন। ফলে সরকারের দিক থেকে একটি চেষ্টা আছে, কিন্তু এই সুযোগে আসলে বড় একটি সংখ্যা, এবং আপনি জানেন যে প্রত্যেক শহীদকে এককালীন 30 লাখ টাকা দেওয়ার সরকারের একটা সিদ্ধান্ত আছে এবং ইতিমধ্যে 10 লাখ টাকা করে তাদেরকে দেয়া হয়েছে সঞ্চয়পত্রের মাধ্যমে এবং আরও 20 লাখ টাকা এই অর্থ বছরে দেওয়ার চিন্তা সরকারের রয়েছে। কাউকে একটা যারা শহীদ হয়েছেন তাদেরকে ফ্ল্যাট দেওয়ার একটা প্রকল্প সরকারের চিন্তায় আছে এবং সেটি নিয়ে অলরেডি কাজ চলছে। তো সব মিলিয়েই সরকারের মধ্যে যেহেতু দেখেছেন অনেকে যে এখানে একটা বড় আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটি মূলত কাজে লাগিয়ে তারা এই তালিকায় নামগুলো দিয়েছে। এবং আরেকটি বিষয় হলো যে আপনি যদি আইনগতভাবে দেখেন যে এই জায়গাটি কি সে এটা করতে পারে কিনা, এটি কিন্তু সরাসরি অপরাধ। যেই জুলাই শহীদদের যে সুরক্ষার জন্য যেই অধ্যাদেশটি করা হয়েছে সেখানে কিন্তু একদম সুস্পষ্টভাবে বলা আছে যে যদি কেউ এই ধরনের জালিয়াতির আশ্রয় নেয় এবং সত্য গোপন করে যদি কেউ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়, সেটি আহত হোক বা নিহত হোক যে কোনোভাবেই সেটি কিন্তু এক ধরনের অপরাধমূলক কাজ হিসাবে গণ্য হবে এবং এটার জন্য দণ্ড ঠিক করে দেয়া হয়েছে। তো ফলে এই কাজটি যেটি করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং সামগ্রিকভাবে, এবং শহীদদের স্বজনদের আসলে এই মুহূর্তে প্রত্যাশাটাই হচ্ছে যে এই তালিকাকে পুনর্বিবেচনা করা এবং তালিকাকে নতুন করে রিভাইজ করা এবং তালিকাতে সত্যিকার অর্থে শহীদ যারা তারা যেন এখানে আসতে পারেন সেটি নিশ্চিত করা।